আমরা অলরেডি একটা সিরিজ শুরু করেছি, সেখানে আমরা একদম যারা বিগিনার তাদের জন্য, কারণ আমরা অনেকেই আমার এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন জয়েন হচ্ছে, নতুন নতুন সাবস্ক্রাইবার বাড়ছে এবং সেখানে অনেকেই কমেন্ট করছে স্যার আমরা নতুন এসেছি, আমরা বুঝতে পারছি না মার্কেটকে কিভাবে কি করতে হয়। সেই জন্য আমি অলরেডি একটা সিরিজ শুরু করেছি যে ট্রেডিং এবং ইনভেস্টিং এর যে সফলতা পাওয়ার জন্য কি কি উপাদান আমাদের প্রয়োজন। তার মধ্যে অলরেডি দুটো পার্ট আমরা করেছি, আজকে তৃতীয় পার্ট, এবং আজকে আমরা দেখবো যে সময় নির্বাচন, টাইমিং দ্য মার্কেট রাইট। আমরা কোন টাইমে, রাইট টাইমে আমরা কিভাবে মার্কেটকে রাইট করতে পারি, মার্কেটকে একদম প্রপার টাইমিং আমরা ধরতে পারি, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং সেই বিষয়ে আলোচনা করবো। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের ফিডে আসে এবং সেগুলো আপনি দেখেন, আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন এবং আপনার ট্রেডিংয়ে আপনি সফলতা পান এবং আপনি সফলভাবে ট্রেডিং করতে পারেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং দেখার চেষ্টা করি যে আজকে আমরা কি কি দেখবো। দেখুন, মোট 5টা পয়েন্ট আজকে আমরা দেখবো। দেখুন, প্রথম হচ্ছে সময় নির্বাচন। সময় নির্বাচন কেন এতটা গুরুত্বপূর্ণ? কারণ একটা ভালো স্টকও যদি আপনি ভুল সময়ে কিনে ফেলেন তাহলে কিন্তু লস হবে। ধরুন একটা খুব ভালো স্টক, ফান্ডামেন্টালি স্টক ভালো, লার্জ ক্যাপ, একদম খুব ভালো কোম্পানি, ভালো গ্রোথ দেখাচ্ছে, বাট আপনি প্রাইসে কোথায় কিনছেন? আপনি রেজিস্ট্যান্স এরিয়াতে কিনছেন, আপনি এই জায়গাতে কিনছেন। তো আপনার এই যে টাইমিংটা, এই টাইমিংটা কিন্তু খারাপের জন্য, কারণ রেজিস্ট্যান্সে কিন্তু আমরা কিনতে পারি না, রেজিস্ট্যান্সে সেল করতে হয়। একদম বেসিক যদি আপনি মার্কেট দেখেন, মার্কেট স্ট্রাকচারকে যদি বোঝার চেষ্টা করেন, আমরা রেজিস্ট্যান্সে সেল করি, রেজিস্ট্যান্সে বাই করি না। যদি আমরা ভালো স্টকও যদি রেজিস্ট্যান্সে আমরা বাই করি থাকেন, তা আমাদের লস হওয়ার প্রবণতা দেখা যেতে পারে। কিন্তু যদি আমরা কোনো খারাপ স্টক, একদম দুর্বল স্টক, যেমন হচ্ছে ইয়েস ব্যাংক, আপনি যদি ভোডাফোন ধরেন, এরকম বহু দুর্বল দুর্বল স্টক আছে, বা স্মল ক্যাপ স্টক, যদি আমরা সেই জায়গাতেও যদি আমাদের সেখানে সাপোর্ট এরিয়াতে যদি আমরা বাই করবার চিন্তা করি, এটা সাপোর্ট এরিয়া আছে, যখন সাপোর্ট এরিয়াতে সেই সমস্ত স্টকগুলো আসে, সেখানে যদি আমরা বাইং অপরচুনিটি খোঁজার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা প্রফিটের সুযোগ দিতে পারে। তার কারণ কি? কারণ আমরা রাইট প্লেসে রাইট টাইমিং এ আমরা কিনবার চেষ্টা করছি, কারণ সাপোর্ট হচ্ছে অলরেডি বায়াসদের কন্ট্রোলে আছে এবং বায়াসরা সেখানে অ্যাক্টিভ থাকে এবং আমি সেখানে বায়াস হিসাবে বাই করছি, যাতে প্রাইস উপরের দিকে গেলে আমার প্রফিট হয়। এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে টাইমিংটা, আমরা কোন টাইমে, চার্টের কোন টাইমে বা কোন যে স্টকটা কোন প্লেসে আছে মার্কেটে, সেই জায়গাটা দেখে আমাদের এন্ট্রি নেওয়া উচিত। যদি আমরা ভালো স্টকও লস হতে পারে বা খুব গুড স্টকও লস করে দিতে পারে, বাট একটা খারাপ স্টকে কিন্তু আমাদের প্রফিট করে দিতে পারে, শুধুমাত্র টাইমিং এর জন্য, কোন টাইমটায় আমরা কিনছি, কোন জায়গাটায় আমরা কিনছি, এটাকে দেখার জন্য। রাইট, নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সময় নির্ধারণের টেকনিক্যাল কৌশলটা কি। ধরুন আমাদের ট্রেন্ডকে ফলো করা, যেমন হচ্ছে মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ যখন থাকে বা ট্রেন্ড লাইন, মুভিং অ্যাভারেজ যখন রাইজিং থাকে তখন আমরা সেখানে বাই করব। মুভিং অ্যাভারেজের নিচে যখন প্রাইস নিচের দিকে থাকবে, আমরা মুভিং অ্যাভারেজ যখন ফলিং করবে নিচের দিকে, সেই সময় যখন প্রাইস থাকে সেখানে আমরা সেল করব। সিম্পল মেথড, মুভিং অ্যাভারেজ উপর থাকে আমরা বাই করব, সেটা আপ ট্রেন্ড, মানে আপ ট্রেন্ডে আমরা বাই করব, ডাউন ট্রেন্ডে আমরা সেল করব। যখন প্রাইস কি করছে, প্রাইস লোয়ার হাই লোয়ার লো করতে করতে নিচের দিকে নামছে, এবং এখানে যদি একটা ট্রেন্ড লাইনকে করি, সাপোর্ট ট্রেন্ড লাইন, যতবার সাপোর্ট ট্রেন্ড লাইনের এখানে প্রাইস রেজিস্ট্যান্স সাপোর্ট নিচ্ছে, ততবার আমরা সেখানে বাইং পজিশন খুঁজবো। যখন এই সাপোর্ট ট্রেন্ড লাইনকে ব্রেক করে নিচের দিকে নামবে, সেখানে আমরা দেখবো যে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, সেখানে আমরা সেলিং এর অপরচুনিটি খুঁজবো, সেখান থেকে আমরা শর্ট সেল করবো, বা সেখানে যদি আমাদের পজিশন থাকে সেখান থেকে আমরা স্কোয়ার আপ করে বেরিয়ে আসবো। কিন্তু কি করছি, কিন্তু আমরা করছি কি, ট্রেন্ড লাইনকে আমরা মেনটেন করছি। ট্রেন্ড লাইন যেভাবে মেনটেন করছি, সাপোর্ট ট্রেন্ড লাইন যেভাবে মেনটেন করতে করতে উপরের দিকে উঠছে, মানে একটা ট্রেন্ডে আছে, আমরা ট্রেন্ডে বাই করবো, আর মানে আপ ট্রেন্ডে বাই করবো, আমাদের ডাউন ট্রেন্ডে সেল করবো। এইগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, যেটা আমি একটু বললাম যে আপ ট্রেন্ডে আপনাকে কিনতে হবে, ডাউন ট্রেন্ডে আপনাকে বিক্রি করতে হবে, এটা থাম রুল টেকনিক্যাল অ্যানালিসিসে। বাট ম্যাক্সিমাম ট্রেডাররা এটা ভুল করে, প্রাইস যখন নিচের দিকে নামে তখন তারা কিনবার চিন্তা করে, যখন প্রাইস উপরের দিকে তখন তারা সেল করবার চিন্তা করে। প্রাইস যত উপরের দিকে উঠছে, হায়ার হাই হায়ার লো করতে করতে আমাদের প্রত্যেকটা পয়েন্টে বাইং অপরচুনিটি আছে, আমরা বাই করবো। প্রত্যেকটা সাপোর্ট লেভেলে আমরা বাই করবো, প্রাইস যখন নিচের দিকে নামছে, প্রত্যেকটা সাপোর্ট লেভেলে হায়ার হাই হায়ার লো করছে যখন, তখন আমরা সেখানে বাইং অপরচুনিটি খুঁজবো এবং বাই করবো, যাতে প্রাইসকে উপরের দিকে গেলে আমাদের প্রফিট হয়। যতবার নিচের দিকে আপনি মার্জিন করবেন, লোয়ার দিকে মার্জিন করবেন, ততবার কিন্তু আপনি ভুল করছেন, আপনি রং ওয়েতে ট্রেড করছেন, আপনি ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছেন, মার্কেটের এগেনস্টে গিয়ে ট্রেড করছেন, কখনো আপনার প্রফিট হবে না। মার্কেটের সঙ্গে থেকে আপনাকে প্রফিট বার করতে হবে, মার্কেটের সঙ্গে থেকে আপনাকে ট্রেডে এন্ট্রি নিতে হবে। রাইট, যেমন আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ব্যবহার করতে পারি। ধরুন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন, বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নকে বাই এন্ট্রি দেয়, কোথায় দেয় সেটাকে দেখতে হবে। সাপোর্ট এরিয়াতে, যদি একটা সাপোর্ট এরিয়াতে যদি এখানে একটা বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হয়, রাইট, বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি হয়, সেক্ষেত্রে আমরা দেখবো যেটা আমাদের বাইং অপরচুনিটি। কারণ কি, কারণ অলরেডি এটা বাইং প্লেস সাপোর্ট এবং সেখানে অলরেডি একটা বুলিশ প্যাটার্ন তৈরি করছে, বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন তৈরি, এখানে আমরা বাই করবো, যাতে আমাদের প্রাইস উপরের দিকে গেলে আমাদের প্রফিট হয়। যেমন ইভিনিং স্টার,
ইভিনিং সেল হচ্ছে সেল বা এক্সিস্ট একটা আমাদের সিগন্যাল দেয়, যখন একটা প্রাইস একভাবে আপ ট্রেন্ডের উপর দিকে উঠছে রেজিস্ট্যান্স লেভেলে, প্রাইস যদি এখানে একটা ইভিনিং স্টার তৈরি করে, মানে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হলো, বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করলো, তারপরে উপরের দিকে গেলে একটা ছোট বডির ক্যান্ডেল তৈরি করলো, তারপরে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি করলো, মানে প্রথমে কি হলো, এটা একটা চেঞ্জ হলো, মানে এটা একটা রিভার্সাল প্যাটার্ন, এবং এটা যখন এটা রেজিস্ট্যান্স লেভেলে হবে এবং তখনই আমরা বুঝবো যে এখান থেকে প্রাইস ইউটার্ন নিয়ে নিচের দিকে নামতে পারে, মানে আপ ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। সেই সময় আমরা কি করতে পারি, সেই সময় আমরা সেল করতে পারি, শর্ট সেল করতে পারি। আর কি করতে পারি, যদি আমরা এখানে বাই করে থাকি, এর নিচের দিকে যদি আমাদের বাইং পজিশন থাকে, আমরা এখানে এতটা জায়গায় গিয়ে আমরা প্রফিট বুক করতে পারি, আমরা এখান থেকে আমাদের পজিশন থেকে আমরা এক্সিট করতে পারি, মানে আমরা স্কোয়ার আপ করে বেরিয়ে চলে যেতে পারি আমাদের পজিশন থেকে, আমরা সেখান থেকে আমাদের প্রফিট বুক করে যেতে পারি। তার কারণ কি, কারণ অলরেডি রেজিস্ট্যান্স এরিয়াতে একটা ইভিনিং স্টার প্যাটার্ন তৈরি হয়েছে, এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে। যদি আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ব্যবহার করে কিন্তু আমরা এই টাইমিংটা বুঝতে পারি, যেটা রেজিস্ট্যান্স লেভেলে এটা হয়েছে, আমার এই টাইমে বেরিয়ে যাওয়া উচিত, এই টাইমে আমাদের কিন্তু এন্ট্রি নেওয়া উচিত না। যদি আমরা ওই রেজিস্ট্যান্স এরিয়াতে যদি আমরা বাই করতাম, তাহলে কিন্তু আমাদের লসই হতো। এইগুলোকে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। যেমন ব্রেক আপ বা ব্রেক ডাউন, যদি ব্রেক আউট হয়, ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেলকে যখন ব্রেকআউট হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা শক্তিশালী বাইং অপরচুনিটি আছে। কারণ কি, কারণ অলরেডি প্রাইস একটা রেঞ্জ বাউন্ড মার্কেটে ছিল, এবং এখানে রেঞ্জ বাউন্ড মার্কেটে থাকা মানেটাকে, সেখানে বায়ার্স এবং সেলার্সদের মধ্যে প্রবল যুদ্ধ হচ্ছে, যারা জিতবে সেদিকে মার্কেট যাবে। যখন উপরের দিকে ব্রেকআউট হলো, তার মানে কি প্রাইস আপ ট্রেন্ড, কারণ প্রাইস এখানে সেলার্সরা হেরে গেছে, বায়ার্সরা জিতে গেছে, প্রাইস একটা উপরের দিকে যেতে পারে, একটা মোমেন্টাম দেখা দিতে পারে, শক্তিশালী একটা বাইং অপরচুনিটি আমরা এই ব্রেক আউটে আমরা দেখতে পারি। ঠিক সেম জিনিস যদি নিচের দিকে নেমে যায়, ব্রেক ডাউন যদি হয়, সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে সেলার্সরা জিতে গেল, বায়ার্সরা হেরে গেছে, তার মানে প্রাইস নিচের দিকে নামতে পারে, সেখানে কিন্তু আমাদের একটা সেল সিগন্যাল আসতে পারে। বা প্রাইস যদি আমরা এইরকম নিচের দিকে যদি কিনে থাকি এবং প্রাইস যদি উপরের দিকে এইভাবে কনসোলিডেট করে নিচের দিকে নামে এরকম ভাবে একটা সাইডওয়েজ মার্কেটের পরে, সেখানে কিন্তু আমাদের পজিশন থেকে আমরা এক্সিটও করতে পারি, এক্সিট আমরা করতে পারি। তার কারণ কি, কারণ এখানে অলরেডি আমরা বাই করেছি, আমাদের প্রফিট আছে, প্রাইস এখান থেকে নিচের দিকে যাবার একটা সিগন্যাল দেখাচ্ছে, আমরা এখান থেকে আমাদের পজিশন থেকে আমরা বেরোতে পারি এবং আমরা প্রফিট বুক করতে পারি। এই জিনিসগুলো কিন্তু টাইমিং এর ব্যাপার, কোন টাইমটাই করব এটা কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হবে, কোন টাইমটাই করব। দেখুন 3 নম্বর, টাইম ফ্রেম নির্বাচন করাটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি কি ধরনের ট্রেডার সেটা কিন্তু আপনাকে টাইম ফ্রেম দেখে আমরা বুঝতে পারি। যেমন ধরুন আপনি যদি ডে ট্রেডার হন, আপনাকে কি করতে হবে, আপনাকে ওয়ান ডে চার্টের নিচে গিয়ে আপনাকে ট্রেড করতে হবে। ধরুন 5 মিনিট চার্ট, 15 মিনিট চার্ট বা 1 আওয়ার চার্টে গিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। 15 মিনিট চার্ট বা 5 মিনিট চার্টে আপনাকে ট্রেডে এন্ট্রি, আপনার এক্সিট সিগন্যাল আপনাকে নিতে হবে। অনেক বেশি মনোযোগ দিতে হবে এবং দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। তার কারণ আপনি ডে ট্রেডিং করছেন, আপনার দিনের মধ্যে আপনাকে সমস্ত পজিশন থেকে স্কোয়ার আপ করে বেরিয়ে আসতে হবে, কোনো ডেলিভারির সুযোগ নেই যেহেতু আপনি ডে ট্রেডার। সেই জন্য খুব কুইক আপনাকে সিদ্ধান্ত নিতে হয় বাই এবং সেলের জন্য, এবং এই জায়গাতে এতটাই, সেই জন্য ডে ট্রেডাররা এত কুইক সময়ের মধ্যে বাই সেল সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক ক্ষেত্রে অনেক লসও এখানে বেয়ার করতে হয় যারা ইন্টারডে ট্রেড করে, রাইট। এরপরে কি হচ্ছে সুইং ট্রেডাররা কি টাইম ফ্রেম ইউজ করে, 1 ডে অথবা 1 আওয়ার ডে চার্টে ইউজ করে, 1 আওয়ার চার্ট ইউজ করে, অনেক ক্ষেত্রে 75 মিনিট চার্টও অনেকে ইউজ করে, অনেক ক্ষেত্রে অনেকে 75 মিনিট চার্ট ব্যবহার করে 1 আওয়ারের চার্টের থেকে, বা 4 আওয়ার চার্টও অনেক ক্ষেত্রে ইউজ করে বিটিএসটি ট্রেড করার ক্ষেত্রে বা সুইং ট্রেডের জন্য, এবং কয়েকদিনের জন্য এই পজিশনটা থাকতে পারে, 5 থেকে 15 দিনের মধ্যে আপনার হোল্ডিং পিরিয়ড থাকবে, রাইট। এরপরে হচ্ছে পজিশনাল ট্রেড বা ইনভেস্টর, যারা ইনভেস্টমেন্ট করে, পজিশনাল ট্রেড করে, তারা কি টাইম ফ্রেম ইউজ করে, ডেইলি টাইম ফ্রেম ইউজ করে, উইকলি টাইম ফ্রেম ইউজ করে, মান্থলি টাইম ফ্রেম ইউজ করে, এবং কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত তারা তাদের পজিশনকে হোল্ড করে থাকে এবং প্রফিট বুক করে। 3 মাস থেকে 6 মাস 1 বছর এবং 1 বছরের বেশি সময় পর্যন্ত যদি যারা ধরে থাকে তাদেরকে আমরা বলি ইনভেস্টর, এবং সেখানেও কিন্তু আপনি ভালো রকম প্রফিট বার করতে পারেন। মুদ্রা কথা হচ্ছে শেয়ার মার্কেট থেকে যদি আপনি প্রফিট বুক করতে চান, প্রফিট বুক করতে গেলে আপনাকে কিন্তু লং টার্ম চিন্তা করাই বেটার, কারণ যত আপনি লং টার্ম চিন্তা করবেন তত আপনি পিসফুলি শান্তিপূর্ণভাবে শেয়ার মার্কেট থেকে ভালো রকম প্রফিট বার করতে হবে। যত আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত সেখানে নয়েজ বেশি হবে, সেখানে ওঠানামা প্রাইসের ভলাটিলিটি বেশি হবে, সেখানে আমরা ফলস সিগন্যাল বেশি পাবে, সেখানে আপনার ব্লাড প্রেশার বাড়বে, সেখানে আপনার সিদ্ধান্ত নেওয়াটা খুব কুইক নিতে হবে। কিন্তু আপনি যদি যখনই একটা লং পজিশনের জন্য আপনি থাকবেন এবং সেই মতন অ্যানালাইসিস করে উইকলি টাইম ফ্রেম বা মান্থলি টাইম ফ্রেম যদি আপনি এন্ট্রি নিতে পারেন, সেখানে কিন্তু আপনার বেটার অপরচুনিটি প্রফিট বার করবার ক্ষেত্রে কিন্তু সেখানে একটু ক্যাপিটাল একটু বেশি লাগে ভালো প্রফিট বার করবার ক্ষেত্রে, রাইট। নেক্সট যেটা সাধারণ ভুল, সময় নির্বাচনে ট্রেডাররা যা ভুল করে, প্রথম হচ্ছে যে গুজবের ভিত্তিতে ট্রেড করা। কেউ আমাকে বললো কালকে আগামীকাল এই শেয়ারটা রকেট হবে, নিউজ এলো,
আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ, টেলিগ্রাম মেসেজ, নিউজে কোনো একটা অ্যাঙ্কার আপনাকে বলে দিল হাসি খুশি ব্যাপারে, বলে দিল ভাই আজকে এই স্টকটা এরকম দিয়েছে, এই নিউজ এসছে, ইনসাইড নিউজ, এই স্টকের এই কোম্পানির এই লোক এই বলেছে কালকে এই রকেট হবে, চলো কিনে নাও। এই গুজবে কান দিয়ে বাই করা যাবে না। যতবার আপনি এই গুজবে আপনি কান দেবেন, মানে এই সমস্ত নিউজে আপনি কান দেবেন, তত বেশি লস হওয়ার প্রবণতা আপনার থাকবে। কারণ কি? কারণ তারা সঠিক ইনফরমেশন কখনো জানে না। তাদের কথাতে যদি মার্কেট ওঠানামা করতো, তাদের কথাতে যদি স্টক ওঠানামা করতো, তাহলে সবাই বড় লোক হয়ে যেত, সবাই শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করে যেত, কেউ লস করতো না। আর এখানে যা হিস্ট্রি বলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই লসই করে। কেন করে? এটার পিছনে কাজ করতে হবে, আপনাকে শিখে ট্রেড করতে হবে। আমি সবসময় একটা কথাই বলি, আগে শিখুন তারপরে ট্রেড করুন। শুধুমাত্র গুজবে কান দিয়ে, কারোর টিপসে, কারোর নিউজে, কারোর পরামর্শে কিনে নিলাম, হোল্ড করলাম, ছেড়ে দিলাম, লস করছি, এইভাবে করবেন না। আর বর্তমানে তো অপশনের একটা যে ক্রেজ চলছে, অপশনের ফিউচারের, একদম যাবেন না। অপশন প্রথমে করবেনই না। আপনাকে মার্কেটে বুঝতে হবে, মার্কেটের সেন্সকে বুঝতে হবে। মিনিমাম 5 থেকে 7 বছর মার্কেটে থাকুন, তারপরে আপনি যাবেন অপশনে। অপশনে ভালো, কিন্তু অলরেডি সেটাকে জেনে যাওয়া ভালো। আগে না জেনে শুধুমাত্র অপশনে যাওয়াটা মারাত্মক বলছে, এটা এখন নতুন ট্রেডাররা করছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা লস করছে। আর একটা হচ্ছে কি, ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেওয়া। দাম কমছে দেখে ভয় বিক্রি করে দেওয়া, প্রাইস নিচের দিকে নামছে মানে বিক্রি করে দেয়। আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী বিক্রি করবো, আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী সেল করবো। এখন আমি যখন ট্রেডে এন্ট্রি নেবো, অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট, আমি যখন টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে যখন ট্রেডে এন্ট্রি দিচ্ছি, আমার একটা ট্রেডে এন্ট্রি নেবার আগে আমার বাইং পয়েন্ট আমার কাছে থাকবে, আমার স্টপ লস আমার কাছে থাকবে, আমার টার্গেট আমার কাছে থাকবে, তারপরে আমি ট্রেডে এন্ট্রি নেবো। আমার নিচের দিকে নামছে মানে আমি সেল করবো না, নিচের দিকে নামছে মানে আমি বাই করবো। এগুলোকে বলা হয় আনইনফর্মড ট্রেডার, এগুলোকে বলা হয় আনপ্ল্যান ট্রেডার। আপনি কোনো প্ল্যানই করছেন, আমরা কোনো স্ট্র্যাটেজি নেই, আপনি যেখানে পাচ্ছেন সেখানে কিনছেন, কারোর টিপসে কিনছেন। এই ইমোশন দিয়ে সিদ্ধান্ত নেওয়া যে প্রাইস নিচের দিকে নামছে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, উপরে কেনে, নিচের দিকে যখন নামে তারা কি করে, মার্জিন করে, লোয়ার নিচের দিকে মার্জিন করে, যত কিনছে তত মার্জিন করছে এবং একটা লং টার্ম ইনভেস্টারে পরিণত হয়ে গেল। একটা প্রাইস 100 টাকা থেকে 50 টাকায় নেমে 50 টাকায় 4 বছর 5 বছর সেখানে হোল্ড করলো, তারপরে ধৈর্য হারিয়ে বিক্রি করে চলে গেল এবং তারপরে 10 বছর পরে সেই স্টকটা আবার তার 100 টাকা বাইং পজিশনে আসছে। এই ধরনের বহু হিস্ট্রি আছে। ওই জন্য সবসময় ট্রেন্ডের সঙ্গে চলুন। ট্রেন্ড যখন আপ ট্রেন্ড থাকবে তখন বাই করবো, যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন সেল করবো। সিম্পল ম্যাটার। এই কনসেপ্টটাকে মাথার মধ্যে ঢুকে নিন। যখন আপ ট্রেন্ড থাকবে তখন আপনি বাই করবেন, যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন আপনি সেল করবেন, শর্ট সেল করবেন। আপনি ডাউন ট্রেন্ডে বাই করবেন না, এটা ভুল জিনিস। মার্কেটকে অ্যান্টিসিপেট করবেন না, মার্কেটকে প্রেডিক্ট করবেন না, মার্কেটকে ফলো করুন। মার্কেট কি বলবার চেষ্টা করছে, কারণ মার্কেটকে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন না, আপনার কথায় মার্কেট ওঠানামা করে না, মার্কেটের মতন ওঠানামা করে। মার্কেটকে যারা মুভ করছে, স্মার্ট মানিরা, তারা মার্কেটকে উপরের দিকে নিয়ে যায়। তাদেরকে ফুটপ্রিন্টস গুলোকে আমাদের বুঝতে হবে, তাদের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে, তাদের এগেইনস্টে গেলে তারা কিন্তু আমাদেরকে খেয়ে নেবে। এটা হচ্ছে সিম্পল, একদম বেস্ট জিনিস হচ্ছে শেয়ার মার্কেট এবং টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে সব থেকে বেস্ট যদি পয়েন্ট হয়ে থাকে, সেটা হচ্ছে এটা যে আপ ট্রেন্ডে কিনবে, ডাউন ট্রেন্ডে সেল করবে। সিম্পল ম্যাটার। কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া। কেউ আমাকে বলে দিল, আমি ট্রেডে এন্ট্রি নিলাম, আমি দেখলাম না, শুনলাম না, যাই সাপোর্ট এরিয়াতে এসছে আমি ট্রেডে এন্ট্রি নিলাম। যতক্ষণ না পর্যন্ত কনফার্মেশন দিচ্ছে সাপোর্ট এরিয়াতে যে বায়াসরা এখানে অ্যাক্টিভ আছে, যতক্ষণ না কনফার্মেশন পাওয়া যাচ্ছে ততক্ষণ এখানে এন্ট্রি করা যাবে না। কনফার্মেশন ছাড়া ট্রেড নিলে আপনার কিন্তু লস হতে পারে, রিস্ক বাড়তে পারে, আপনার কি হবে, আপনার কনফিডেন্স পাবেন না। কারণ আপনি এলেন সাপোর্ট এরিয়াতে, সেই সাপোর্টটা কাজ করবে কি করবে না সেটা তো আপনি জানেন না। আপনি সাপোর্ট এরিয়া এসছে বলে আপনি বাই করে নিলেন, কোনো কিছু অ্যানালাইসিস করলেন না, সেটা কিন্তু হবে না। সাপোর্ট এরিয়াতে যদি আসুক বা যে কোনো স্ট্র্যাটেজি আপনি ইউজ করুন না কেন, যে কোনো জায়গাতে যখন আপনি বাই করবেন, কনফার্মেশন ছাড়া বাই করবেন না। এটা কিন্তু সবসময় আপনাকে মনে রাখতে হবে, কনফার্মেশন ছাড়া ট্রেড করা যায় না। কনফার্মেশন না হলে আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না, আপনি বসে থাকবেন, ফোমোতে ট্রেড করবেন না, ফিয়ার অফ মিসিং আউটে ট্রেড করবেন, যে এখান থেকে ট্রেড বেরিয়ে গেল, আমি 2% নিচে বাই করতে পারলাম, 2% উপরে বাই করলাম, ভেরি গুড, বাট আমি কনফার্মেশন নিয়ে ট্রেড করবো। 2% জন্য যদি আপনার লসটা বেঁচে যায়, এতে আপনারই লাভ হবে, অন্য কারোর কিছু হবে না। সেই জন্য সবসময় কনফার্মেশন ছাড়া ট্রেডটি করা যাবে না, এটা সবসময় আপনি মনে রাখবেন। রাইট। 5 নম্বর পয়েন্ট, আমি বলেছিলাম 5টা পয়েন্ট আমরা আলোচনা করবো। জাস্ট লাস্ট পয়েন্ট হচ্ছে এটা, যে অনেকে বলে মার্কেট টাইমিং ইজ নট ইম্পর্টেন্ট, টাইম ইন মার্কেট ইজ ইম্পর্টেন্ট। এটা ইনভেস্টরদের জন্য আনসিক, যে মার্কেট যখন নিচের দিকে নামছে, ইনভেস্টররা কি করে, ইনভেস্টররা মার্কেট যখন নিচের দিকে থাকে, লোয়ার প্রাইসে থাকে, লোয়ার দামে থাকে, তখন তারা সেখানে বাই করে এবং প্রাইস যখন উপরের দিকে করে তখন তারা সেল করে। এটা কাদের কনসেপ্ট? এটা হচ্ছে যারা ইনভেস্টর হয়, যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসকে ইউজ করে।
এবং তারা নিচের দিকে কেনে, লো দামে কেনে এবং হাই দামে বিক্রি করে। তাদের ক্ষেত্রে এই কনসেপ্টটা ভালো করে কাজ করতে পারে, আংশিকভাবে কাজ করে, সবটা নয়। বাট যারা ট্রেডার তাদের জন্য কিন্তু মার্কেট টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেটের টাইমিংটাকে আপনাকে বুঝতে হবে। প্রত্যেকটা ট্রেডের সঠিক এন্ট্রি এবং সঠিক এক্সিট যদি টাইমিংটা না ধরেন, টাইমিংটা না ধরতে পারেন, তাহলে কিন্তু লাভ হবে না, ক্ষতিই হবে। তার কারণ কি? কারণ আপনি যদি রেজিস্ট্যান্স এরিয়াতে যদি বাই করেন তাহলে কিন্তু আপনার লসই হবে। যদি আপনি সাপোর্ট এরিয়াতে যদি আপনি সেল করেন সেটা কিন্তু লসই হবে। কারণ সাপোর্ট এরিয়াতে বাইং জোন বাই করতে হয়, রেজিস্ট্যান্স এরিয়াতে সেলিং জোন সেখানে সেল করতে হয়। যদি আপনি উল্টো কাজটা করেন তাহলে কিন্তু আপনার লস হবে। কিন্তু টাইমিংটা করতে পারছেন না। মার্কেটের টাইমিংটা, মার্কেট কি বলতে চাইছে, মার্কেটের টাইমিংটা কি? মার্কেটের টাইমিং কোনো রেজিস্ট্যান্স আছে, যে স্টকটাই আপনি দেখছেন বা যে ইন্ডাইসেসে দেখছেন, যেই জায়গাটাই আপনি দেখছেন, যখন রেজিস্ট্যান্স এরিয়ার কাছে যখন থাকবে সেই টাইম মার্কেট কি বলবার চেষ্টা করছে? মার্কেট বলছে ভাই এখানে সেল করো। আপনি কি করছেন? আপনি মার্কেটের এগেইনস্টে যাচ্ছেন, বাই করছেন, তাহলে তো লস হবেই। যখন মার্কেট সাপোর্ট এরিয়াতে, তখন মার্কেট কি বলছে? বাই করো, কারণ এখানে বায়াসটা আছে, অলরেডি বায়াসটা বসে আছে সেখানে বাই করার জন্য, কিন্তু আপনি কি করছেন? সেল করছেন, আপনার তো লস হবেই। তো মার্কেট টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ, টাইমিং মার্কেটটা নয়। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি এই পয়েন্টগুলোকে আপনার ট্রেডিং এ রাখতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতাটা চূড়ায় পৌঁছাতে পারবেন, যেটা আমার উদ্দেশ্য। সেই জন্য আমি এই সিরিজটা কন্টিনিউ করছি নতুন ট্রেডারদের জন্য, যাতে তারা ব্যাপারটা বুঝতে পারে এবং বুঝে ট্রেড করতে পারে, শিখে ট্রেড করতে পারে। না শিখে ট্রেড করা ক্রাইম। কারণ আপনার টাকা, আপনার উপার্জনের টাকা যদি লস হয়ে যায়, কাঁদতে আপনাকেই হবে। আপনি ফার্স্ট্রেশনে পাবেন, আপনার ফ্যামিলির উপর এফেক্ট পড়বে। যাতে আপনার ফ্যামিলির উপর না এফেক্ট পড়ে, যাতে আপনার শরীরের উপর না এফেক্ট পড়ে, যাতে আপনার মানসিকতা যাতে কোনোভাবেই নষ্ট না হয় এই শেয়ার মার্কেট সম্বন্ধে। সেই জন্যই আমি প্রত্যেক সপ্তাহে 4-5টা করে ভিডিও দিচ্ছি, যাতে আপনারা সেগুলো শিখে ট্রেড করতে পারেন। আগে শিখুন, তারপরে ট্রেড করবেন। ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আমি সবসময় একটা কথা বলি যে শেয়ার মার্কেট থেকে মানে উপার্জন করবার ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন আর পেশেন্স, ধৈর্য এবং শৃঙ্খলা। এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কিন্তু আপনি মার্কেট থেকে ভালো রকম প্রফিট বার করতে পারবেন না। কারণ মার্কেট থেকে প্রফিট বার করতে গেলে এই দুটো জিনিস কিন্তু আপনার মধ্যে থাকতে হবে। যদি না থাকে তৈরি করে নিন, তৈরি করতে হবে। এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, এই জন্য আপনাকে ধ্যান করতে হবে, শরীরকে ঠিক রাখতে হবে, মনকে ঠিক রাখতে হবে, মন যাতে ভালো থাকে সেই সমস্ত জিনিসগুলো করতে হবে, ফ্যামিলির সঙ্গে টাইম দিতে হবে, সমস্ত জিনিসটা। শুধুমাত্র ট্রেডিংটা শুধুমাত্র ট্রেড করলাম, ট্রেডিং আওয়ার্স আমি ঠিকঠাক থাকলাম আর বাদবাকি সময়টা আমার লাইফে আমি ইনডিসিপ্লিন হলাম, সেটা কিন্তু হবে না। আপনাকে সমস্ত জায়গাতে কিন্তু ডিসিপ্লিন হতে হবে এবং সমস্ত পরিসরে আপনার জীবনের সমস্ত জায়গাতে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু আপনি একটা ধারাবাহিক প্রফিট এই শেয়ার মার্কেট থেকে বার করতে পারবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।